বন্ধুগণ, আপনি কি পৃথিবীর সেই লোকের ব্যাপারে জানেন যে নিজের পারফরমেন্সে প্রতি সেকেন্ডে $1 মিলিয়ন কামায়? বা এইটা জানেন যে একটা রিফাইনারি প্ল্যান্টের এরম উঁচু চিমনিতে সবসময় আগুন কেন জ্বলতে থাকে? আচ্ছা, ক্রিকেট ফ্যান মনে হচ্ছে। এইটা তো বলো, একটাই মাঠে এতগুলো পিচেস কেন বানানো হয়? জানেন না তো? আজকের এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখুন, কারণ আপনাকে প্রতি মুহূর্তে কিছু না কিছু দেখতে বা শুনতে পাওয়া যাবে। তো চলুন কোনো দেরি না করে ফ্যাক্টিফাইড বাংলাতে আজকের এই সফর। ফ্যাক্ট নাম্বার 1। বন্ধুগণ, আপনি ক্রিকেট ম্যাচের সময় দেখে থাকবেন যে দুটো বা ওর থেকে বেশি পিচেস বানানো থাকে, কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে একটাই পিচের ম্যাচ খেলার থাকে? তো এতগুলো পিচেস বানানোর পেছনে মতলবটা কি? যদি বন্ধুগণ আপনারা এটা ভাবছেন যে খেলার সময় পিচ খারাপ হয়ে গেলে এই পিচেসগুলো ব্যাকআপের জন্য রাখা হয়, তো আপনি ভুল। এদের মধ্যে প্রত্যেক পিচেসগুলো আলাদা আলাদা ব্যবহার করার জন্য বানানো হয়। যেরকম কি নেট প্র্যাকটিসের জন্য আলাদা পিচ হয়, ঘরোয়া ক্রিকেটের জন্য আলাদা, আর ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য একটা আলাদা পিচের ব্যবহার করা হয়। তাই জন্য ক্রিকেটের মাঠে একটার থেকে বেশি পিচেস বানানো হয়। ফ্যাক্ট নাম্বার 2। বন্ধুগণ, আপনি টিভি বা ইন্টারনেটে অনেকবার দেখে থাকবেন একটা অয়েল রিফাইনারি প্ল্যান্টে উঁচু চিমনি লাগা থাকে যাতে সবসময় আগুন জ্বলতে থাকে। কিন্তু বন্ধুরা, আপনারা কি কোনোদিনও ভেবেছেন যে এই চিমনিকে কি বলে আর এতে সবসময় এই আগুন কেন জ্বলতে থাকে? যদি না, তো আমি বলছি। বন্ধুরা, এই চিমনিকে ফ্লেয়ার বলা হয়, আর এতে তেল বা গ্যাস রিফাইনারি প্ল্যান্টের সুরক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ জিনিস। বন্ধুগণ, কাঁচা তেল আর গ্যাসের রিফাইনারিতে এমনিতে তো কিছু ফেলনা যায় না, আর সব বাই প্রোডাক্টকে রিসাইকেল বা রিইউজ করা হয়। তা সত্ত্বেও কিছু এমনিও গ্যাসেস ভরে যায় যার কোনো ব্যবহার হয় না। রিফাইনারিতে থাকা এই ফ্লেয়ার্সে এক্সট্রা হাইড্রোকার্বনগুলো পোড়ানো হয়, আর এই প্রসেসকে ফ্লেয়ারিং বলা হয়। এই গ্যাসেসের ফ্লেয়ারিংগুলো পোড়ানোর নিয়ম আমাদের বাড়িতে এলপিজিতে জ্বালানোর মতনই হয়। এলপিজির মতন এই গ্যাসেসে জলে কোনো ধুয়ো বেরোয় না। ফ্লেয়ারিং এর সময় এই এক্সেস গ্যাসেসগুলো হাওয়া আর স্টিমের সাথে কম্বাইন করে এটা ফ্লেয়ারিং সিস্টেমে পোড়ানো হয়, যেটা পরে কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার ভেপার তৈরি করে। কম থেকে কম গ্যাস ওয়েস্ট হোক আর পোড়ানো হয়, তার জন্য ফ্লেয়ার সিস্টেমকে কম থেকে কম ভাবে ব্যবহার করা হয়। কিন্তু তাও প্ল্যান্টের স্টার্ট বা শাটডাউনের সময় পাওয়ার অফ হওয়ার স্থিতিতে ফ্লেয়ার সিস্টেমের ব্যবহার হয়েই থাকে। ফ্যাক্ট নাম্বার 3। বন্ধুগণ, আপনারা সবাই পৃথিবীর সবথেকে গতিমান মানুষ উসাইন বোল্টকে তো চিনতেই থাকবেন। উসাইন বোল্ট গত 3টে অলিম্পিক্সে 9টা গোল্ড মেডেল জিতেছে, এটা তো সবাই জানে। কিন্তু আমি বলবো একটা মজার কথা। বন্ধুরা, উসাইন বোল্ট আজ অব্দি অলিম্পিক্সে 115 সেকেন্ড থেকেও কম টাইমে দৌড়েছে, কিন্তু তাও ওর থেকে $119 মিলিয়ন কামাই হয়েছে। যদি হিসেব করা হয় তো প্রতি সেকেন্ডের জন্য ওর পারফরমেন্সের জন্য ওকে $1 মিলিয়ন থেকেও বেশি কামাই হয়েছে। কিন্তু নিজের এই কিছু সেকেন্ডসের রেকর্ড ভাঙা পারফরমেন্সের জন্য বোল্ট বছরের পর বছর কঠিন ট্রেনিং আর পরিশ্রম করেছে। বন্ধুরা, এই বছর এর পরিশ্রম, ওর টাইম আর ওর ইনভেস্টমেন্ট ছিল, যার রিটার্ন ওকে পার সেকেন্ড $1 মিলিয়ন থেকেও বেশি কামাই পেল। বন্ধুরা, নিজের টাইমকে ঠিকভাবে ইনভেস্টমেন্ট করুন। ঠিক জায়গায় করে থাকা ইনভেস্টমেন্ট কখনো না কখনো রিটার্ন দেবেই। কিছু বুঝলেন? ফ্যাক্ট নাম্বার 4। বন্ধুগণ, আপনি কি জানেন 250 বছর অবধি আমাদের উপরে শাসন করে থাকা ইস্ট ইন্ডিয়া কোম্পানির মালিক এখন একটা ইন্ডিয়ান আছে? তার নাম হলো সঞ্জীব মেহতা। এই দারুণ সত্যি গল্পটাকে মন দিয়ে শুনুন। যখন ভারতে ব্রিটিশ শাসন ছিল, তখন এরম মানা হতো যে ব্রিটিশ এম্পায়ারে সূর্য অস্ত কখনো হয় না। কিন্তু এখন মোটমাট 100 বছর পর ব্রিটিশ শাসনে সূর্য ডুবে গেছে। বন্ধুগণ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির আরম্ভ বছর 1600 ইন্ডিয়ান ওশনে ব্যবসা করার জন্য হয়েছিল। এই কোম্পানি 17 থেকে 18 সালে ভারত আর চায়নার সাথে অনেক ব্যবসা করলো। তারপর 1757-এ এই কোম্পানি ভারত পৌঁছালো, আর আস্তে আস্তে ডিভাইড অ্যান্ড রুল পলিসি করো ভাবে এরা আলাদা আলাদা রাজ্যকে নিজের গোলাম বানিয়ে নিল। 1857 ক্রান্তির পর ইআইসি কে ন্যাশনালাইজ করে দেওয়া হলো, যার পর ইন্ডিয়ার কন্ট্রোল সোজা ক্রাউনের কাছে চলে গেল, আর কোম্পানির কাছে চা আর কিছু ব্যবসা ছাড়া কিছু আর বাঁচল না। তারপর 2010-এ কিছু ব্রিটিশ ইনভেস্টার্স থেকে মুম্বাইয়ের সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাইটস $15 মিলিয়ন দিয়ে কিনে নিল, আর এইভাবে ভারতে শাসন করে থাকা কোম্পানিকে একটা ভারতীয় কিনে নিল। এখন এই কোম্পানি ব্রিটিশ নয়, একটা ভারতীয় কোম্পানি হয়ে গেছে। আর এখন সঞ্জীব মেহতা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে নতুনভাবে বানানোর চেষ্টা করছে। ওনার প্ল্যানিং ই-কমার্স বিজনেস ভাবে দামি আর লাক্সারিয়াস গিফটস বিক্রি করার আছে। তো বন্ধুগণ, কেরম লাগছে আজকে আমাদের এই ফ্যাক্টস?
নিচের কমেন্টে নিশ্চয়ই বলবেন। যাই হোক, ফ্যাক্ট নাম্বার 5। বন্ধুগণ, আপনি সিনেমাতে অনেকবার দেখে থাকবেন বম্ব পাওয়ার স্থিতিতে ওই জায়গা বম্ব ডিফিউজ করার জন্য একটা স্পেশাল টিমকে পাঠানো হয়, যার কাজ এই বম্বটা ডিফিউজ করার হয়। যদি ডিফিউজ করার সময় কোনো গন্ডগোল হয়ে গেল বা বম্ব যদি বিস্ফোরণ হয়ে গেল, তো এদের প্রাণের সুরক্ষার জন্য এদের বিশেষ বম্ব প্রোটেকশন স্যুট দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই বম্ব স্যুট কতটা সেফ হয়, আর ব্লাস্ট হওয়ার সিচুয়েশনে এটা প্রাণ বাঁচাতে পারবে কিনা? তো বন্ধুরা, এটা জানার আগে আপনাকে বলে দিই, এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোজাল স্যুট বা ব্লাস্ট স্যুট বডি আর্মার খুব ভারী স্যুট হয়, যেটা বিস্ফোরণটা সামলানোর জন্য ডিজাইন করা হয়। বম্ব স্যুটকে ফুল প্রুফ বানানোর জন্য কেভিলার, ফোম আর প্লাস্টিকের ব্যবহার অনেকবার করা হয়। এই প্রজেক্টাইল মানে বিস্ফোরণ থেকে ছড়ানো মেটাল পিসেসগুলো ডিফ্লেক্ট করে আর শরীরকে আহত হতে বাঁচায়। তাছাড়া এটা ব্লাস্ট ওয়েভকে অ্যাবজর্ব করে এটা পড়ে থাকাকে কোনো গম্ভীর চোট লাগার থেকেও বাঁচায়। কিন্তু বন্ধুরা, এই স্যুটটা বেশিক্ষণ পরে থাকা যায় না। বন্ধুগণ, এই স্যুট থেকে জেনারেট হয়ে থাকা হিট বম্ব স্কোয়াডের মেম্বারদের আনকমফোর্টেবল করে দেয়। আর এই কারণ আছে যে 40 কিলোগ্রামের স্যুটটা মোটমাট 1 ঘন্টায় ব্যবহারে আনা যেতে পারে। ফ্যাক্ট নাম্বার 6। বন্ধুগণ, আপনারা কি জানেন যে ভারতের একটা গ্রাম মিনি ইসরায়েলের নামে বিখ্যাত আছে? কারণ এইখানে ভারতীয় থেকে বেশি ইসরায়েলি লোকেরা দেখা যায়। রেস্টুরেন্ট আর দোকানে ইসরায়েলি ভাষা হিব্রুতে সাইনবোর্ডস দেখা যায়। যদি আপনি জানেন না তো বলে দিই, হিমাচল প্রদেশে কুল্লু ডিস্ট্রিক্টের কাসোল নামের গ্রামে গিয়ে আপনার এটা অনুভব হবেই না যে আপনি ইন্ডিয়াতে আছে। ঘুরতে থাকা অনেক ইসরায়েলি লোকেদের দেখা ছাড়া এইখানে আপনি অনেক ইসরায়েলের পতাকাও দেখতে পাবেন। কসলকে মিনি ইসরায়েল বলার কারণ এইটাই। এখানে 1990 সালে অনেকগুলো ইসরায়েলি এসেছিল যারা কোনোদিনও ফেরত গেল না, আর এখানেই থেকে গেল। এতটাই না, এই বিদেশিরা এখানে বিয়ে করলো আর এখানে ব্যবসাও আরম্ভ করে দিয়েছে। তো কি বন্ধুরা, আপনারা এই ভারতের এই ইসরায়েলি টাউনকে দেখতে চাইবেন? নিচে আমাকে কমেন্টসে নিশ্চয়ই বলবেন। ফ্যাক্ট নাম্বার 7। বন্ধুগণ, আজ সবাই সুন্দর দেখাতে চায়, আর তার জন্য তো কিছু লোকেরা যে কোনো সীমা অবধি যেতে পারে। কিন্তু বন্ধুরা, প্রকৃতির গঠনের সাথে লাগা কোনো সময় মানুষকে অনেক ক্ষতি করতে পারে। আমি কথা বলছি আমেরিকান সোশ্যালাইট জোসলিন ওয়াইল্ডেনস্টাইনের। একসময় দুটো বাচ্চার মা জোসলিন ওয়াইল্ডেনস্টাইন অনেক সুন্দরী দেখতে ছিল, কিন্তু তারপর জোসলিন নিজেকে আরো সুন্দর করার জন্য প্লাস্টিক সার্জারির সাহায্য নিল, যেটা ওর মুখটাই খারাপ করে রেখে দিল। একের পর এক করা অনেক সার্জারিসের পর জোসলিনের মুখ খারাপ থেকে বিচ্ছিরি হতে লাগলো, আর এর ফল ও আজ অবধি ভুগছে। এছাড়া জোসলিন ওয়াইল্ডেনস্টাইনকে নিজের স্বামী এরিক ওয়াইল্ডেনস্টাইন থেকে 1999-এ নিজের হাই প্রোফাইল ডাইভোর্সের জন্যও জানা যায়। বন্ধুগণ, জেফ বেজোস আর মেকেনজি বেজোসের ডাইভোর্সের আগে এরিক আর জোসলিন ওয়াইল্ডেনস্টাইনের ডাইভোর্সটাই অনেক দামি সেটেলমেন্ট হয়েছিল, যাতে এরিক জয়সলিনকে $2.5 বিলিয়ন মানে 2 খারাপ টাকা দিয়েছে। ফ্যাক্ট নাম্বার 8। সব মহিলার জন্য মা হওয়া একটা বিশেষ ব্যাপার হয়। আর বন্ধুরা, আমরা সবাই এটা জানি যে মা হওয়ার আগে নিজের বাচ্চাকে 9 মাস নিজের গর্ভে ধারণ করে, মানে এই সময় বাচ্চা মায়ের থেকেই সব নিউট্রিশনস পায়, যেটা ওর বাঁচার জন্যই দরকার। কিন্তু বন্ধুরা, আপনি এটা জেনে আশ্চর্য হয়ে যাবেন, যেইভাবে মা নিজের বাচ্চাকে গর্ভে খেয়াল রাখে, সেইভাবে গর্ভে বড় হওয়া বাচ্চাও নিজের মায়ের খেয়াল রাখে। আসলে প্রেগন্যান্সির সময় যদি মার কোনো অর্গান ড্যামেজ হয়, তো মার গর্ভে বড় হওয়া বাচ্চা ওই ড্যামেজ অর্গানটাকে ঠিক করার জন্য স্টেম সেলসগুলো মায়ের শরীরে পাঠায়। যদি এই জ্ঞান অদ্ভুত নয় তো কি? যদি আপনারা আমাদের ভিডিওটা প্রথমবার দেখছেন তো ইউটিউবে সাবস্ক্রাইব করুন আর ফেসবুকে আমাদের পেজটা লাইক। ফ্যাক্ট নাম্বার 9। করোনা ভাইরাস সারা বিশ্বে হাহাকার ছড়িয়ে রেখেছে। এই ভাইরাসের জন্য প্রতিদিন হাজার লোকেরা প্রাণ হারাচ্ছে। বন্ধুগণ, এই করোনা একটা নিঃশ্বাসের অসুখ। এর গুরুতর রোগীদের যখন নিঃশ্বাস নিতে প্রবলেম হয়, তখন ভেন্টিলেটরের সাহায্যে অক্সিজেন সাপ্লাই করা হয়। ভেন্টিলেটরের অ্যাভেলেবল হওয়া বা না হওয়া একটা করোনা পেশেন্টের জন্য জীবন বা মৃত্যুর কারণ হতে পারে। বন্ধুরা, ইটালি আর আমেরিকার মতন বিকশিত দেশেও ভেন্টিলেটরের অভাব এখনো অনুভব করা হচ্ছে। কম ভেন্টিলেটরস ও আরও অনেক সংখ্যায় করোনার রোগীদের জন্য ডক্টরসদের জন্য এটা ডিসাইড করা মুশকিল হচ্ছে কাকে ভেন্টিলেটরে রাখবে আর কাকে না। এর মধ্যে 90 বছরের একটা বৃদ্ধ মহিলার মৃত্যু হয়ে গেছে। আসলে 90 বছরের এই বেলজিয়াম মহিলার করোনার কারণে অবস্থা খারাপ হওয়ার পরে 10 মার্চে হসপিটালে অ্যাডমিট করা হয়েছিল। উনি ভেন্টিলেটর রাখতে বারণ করে দিলেন আর ডক্টরসদের বললেন যে উনি জীবন বেঁচে নিয়েছেন আর ভেন্টিলেটরকে অন্য যুবকের জন্য ছেড়ে দিলেন। তো বন্ধুগণ, এই মহিলার মনুষ্যত্বর ব্যাপারে আপনার কি ভাবনা আছে?
নিচে কমেন্টে আমাদের বলবেন। আর বন্ধুরা, এখন আসছে আজকের ভিডিওর শেষ আর 10তম ফ্যাক্ট। ফ্যাক্ট নাম্বার 10। বন্ধুগণ, আপনারা কি জানেন যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় নাৎজিদের থেকে জিউইশদের বাঁচানোর জন্য ইটালির কিছু ডক্টরসরা করোনার মতন কিছু মিথ্যে মহামারীর ভয় ছড়িয়েছিল। সিন্ড্রোম কে নামের এই অসুখের চিকিৎসা রোমের ফ্যাটে বেনে ফ্রেটালি হসপিটালের বন্ধ দরজার মধ্যে একটা ওয়ার্ডে করা হতো। আসলে 1943-তে যখন নাৎজি সৈন্য রোমের জিউসদের মারছিল, তখন ওইখানকার ডক্টরসরা ফ্যাটে বেনে ফ্রেটালি হসপিটালের ওয়ার্ডে অনেক জিউসদের এটা বলে লুকিয়ে দিল যে ওদের মধ্যে এটা নতুন ছোঁয়াচে রোগ ছড়িয়ে গেছে, যাতে অনেকের প্রাণও চলে যাচ্ছে। যার পর ভয়েতে নাৎজিরা এই ওয়ার্ডে প্রবেশ করার সাহস করল না, আর এইভাবে অনেক জিউসের প্রাণ বাঁচানো হলো। যখন আগে গিয়ে বৈজ্ঞানিকরা রিসার্চ করলো, তো ওরা জানতে পারলো যে সিন্ড্রোম কে নামের কোনো অসুখ কোনোদিনও ছড়ায়নি। তা এইটা বলা কি ভুল হবে যে সিন্ড্রোম কে এরম একটা মহামারী ছিল যেটা লোকেদের প্রাণ নেওয়ার থেকে ওদের প্রাণ বাঁচিয়েছিল? তো এইখানে শেষ হচ্ছে ফ্যাক্টিফাইড বাংলাতে আজকের এই এপিসোড। কিন্তু এরম মজার অনেক গল্প আর ফ্যাক্টসের সাথে আমরা আপনার জন্য আসতে থাকবো। দেখা হবে ফ্যাক্টিফাইডের পরের এপিসোডে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, খুশি থাকুন। আর ভিডিও শেষ অবধি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।